এই যে ম্যাডাম শুনুন, এটি মনে হয় আপনার। মেয়েটি ফিরে তাকালো। মেয়েটিকে দেখে আমি চমকে উঠলাম। এত সুন্দর মেয়ে হতে পারে, অপরূপ চেহারা, অদ্ভুত তার চাহনি। আমাকে বলল, কিছু বলবেন? এটি মনে হয় আপনার। আমার হাতে ন্যাপকিনের প্যাকেট দেখে মেয়েটা লজ্জা পেল। মেয়েটি শপিং ব্যাগে দেখলো শপিং ব্যাগের নিচে ছিঁড়ে গেছে। সে ছেঁড়া স্থান দিয়ে হয়তোবা ন্যাপকিনটা পড়ে গেছে। আপনি এটা কোথায় পেলেন? আমি অফিস থেকে আসার সময় সিঁড়িতে পেয়েছি। মেয়েটি থ্যাংক ইউ বলে আমার হাত থেকে ন্যাপকিনের ব্যাগটি নিয়ে চলে গেল। আমি বাসায় আসলাম। কলিং বেল টিপতেই মা দরজা খুলে দিল। মা বলল, কিরে বাবা, এতক্ষণ দেরি করলি কেন? আমি মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে সোজা রুমের ভেতরে চলে গেলাম। ড্রেসিং টেবিলের সামনে এসে যখন কোটটাই খুলতে লাগলাম, তখন আয়নায় মেয়েটাকে দেখতে পেলাম। মেয়েটা আমায় দেখে হাসছে। আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। হঠাৎ দেখলাম মেয়েটা সত্যি সত্যি এসে আমার দেহ থেকে কোটটা এবং শার্টের বোতাম খুলতে লাগলো। আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। মেয়েটা হাসছে আর আমার শার্টের বোতাম এক এক করে খুলছে। মেয়েটার চাহনি আমাকে বিমোহিত করলো। আমি মেয়েটিকে বললাম, কি নাম আপনার? হঠাৎ লক্ষ্য করলাম মেয়েটা আমার গালে কষে একটা চর মারলো। আমি যখন সংবিত ফিরে এলাম তখন দেখলাম ওটা মেয়েটি নয়, ওটা ছিল আমার মা। মা বলল, তোর কি হয়েছে? অফিস থেকে আসার পর তোকে দেরি হলো কেন জিজ্ঞেস করলাম, তুই কোনো প্রশ্নের উত্তর দিলি না, এখন আমাকে জিজ্ঞেস করছিস আমার নাম কি? মা, ওসব কিছু না বলেই শার্টটা খুলে দিয়ে বাথরুমে চলে গেলাম ফ্রেশ হওয়ার জন্য। বাথরুমে যখন আমি মুখ ধুচ্ছিলাম তখনও দেখলাম বাথরুমের গ্লাসে মেয়েটি হাসছে। আমি অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইলাম। আমি বুঝতে পারলাম মেয়েটি আমার অস্তিত্বে ঢুকে গেছে। এখানে আমি আমার পরিচয় দিয়ে রাখি, এই সংসারে আমি আর মা ছাড়া আর কেউ নেই। আমি একটা ছোটখাটো চাকরি করি। মা অনেকদিন যাবৎ আমাকে বিয়ের কথা বলছে। আমি বিয়ে করছি না, কারণ আমার মনের মতো মেয়ে পাচ্ছি না। তাই আজ মনে হচ্ছে আমি আমার মনের মতো কাউকে পেয়েছি। এই বাসায় ওরা নতুন ভাড়াটিয়া উঠেছে। আমার মনে হচ্ছে আমার বিয়ের ফুল ফুটেছে। আজ যদি মা বিয়ের কথা বলে তাহলে আমি মাকে এই মেয়েটির কথাই বলবো। কিন্তু মেয়েটি সম্পর্কে তো কিছুই জানি না। যেহেতু এই বাসায় ভাড়াটিয়া উঠেছে, তাহলে ওর সম্পর্কে জানতে আর কতক্ষণই বা বাকি। কথাগুলো ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে আমি ডাইনিং টেবিলের দিকে গেলাম। ডাইনিং টেবিলে মা আমাকে নাস্তা দিচ্ছিল। আমি নাস্তার টেবিলে বসে চায়ের কাপে বিস্কুট না চুবিয়ে পানির গ্লাসে বিস্কুট চুবিয়ে খেতে লাগলাম। মা আমার এই বিষয়টি লক্ষ্য করে বলল, কিরে বাবা, তোর হয়েছেটা কি? আজ কি কিছু খেয়েছিস নাকি? কেন বলো তো? অফিস থেকে আসার পর থেকে তোকে কেমন জানি আনমনা মনে হচ্ছে। সমস্যাটা কি আমাকে খুলে বল। মা, আমি বিয়ে করব। আলহামদুলিল্লাহ, আমি তো কত আগে থেকেই তোকে বলছি বিয়ে কর বিয়ে কর, তুই তো আমার কথাই শুনিস না। আজ কি এমন হলো তুই বিয়ের কথা বলছিস? মা, আমি আমার কাঙ্ক্ষিত মেয়ের দেখা পেয়ে গেছি। কি বলিস? মেয়েটি কোথায় থাকে? বাপের নাম কি? ঠিকানা কোথায়? বল, আমি এক্ষুনি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। মা অনেকটা এক্সাইটেড হয়ে গেছে। আসলে অনেকদিন যাবৎ মা আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। আমি কিছুতেই রাজি হচ্ছিলাম না। আজ যখন আমি নিজে থেকে বিয়ের কথা বললাম, মা খুশিতে আত্মহারা হয়ে গেল। আমি বললাম, আর কয়েকটা দিন সময় দাও, আমি তোমাকে সব বলবো। মেয়েটিকে সবেমাত্র আমি দেখেছি, আগে তাকে ভালো করে বোঝার চেষ্টা করি, তারপর একদিন তোমাকে দিয়ে তাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবো। এমন সময় আমার মোবাইলে একটা কল আসলো। আমাদের বাসায় মোবাইলের নেটওয়ার্কের সমস্যা, তাই আমি মোবাইলটা রিসিভ করে হ্যালো বলতে বলতে ছাদের দিকে চলে গেলাম। আমি মোবাইলে কথা বলতে বলতে ছাদে গেলাম। হঠাৎ খেয়াল করলাম মেয়েটি ছাদে হেঁটে হেঁটে কার সাথে মোবাইলে কথা বলছে। তার কথা বলার স্টাইল, তার হাঁটা চলার স্টাইল, সবকিছু আমাকে মুগ্ধ করেছে। আমি মোবাইলের লাইন কেটে দিয়ে মন্ত্রমুগ্ধের মতো মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটির হাসির তরঙ্গ এসে আমার কর্ণকুহরে ধ্বনিত হতে লাগলো। তার চমৎকার হাসি আমাকে ছুঁয়ে যাচ্ছে। হঠাৎ মেয়েটি আমাকে খেয়াল করলো। আমাকে দেখে কিছুটা লজ্জা পেল। তারপর উপরের ছাদ থেকে নেমে আমার কাছে আসলো। আমাকে বলল, আমার নাম মাধবী, আমি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে 7 সেমিস্টারে পড়ি। এই বাসায় নতুন ভাড়াটিয়া। আপনি? আমার নাম অভি, একটা প্রাইভেট কোম্পানিতে পাবলিক রিলেশন অফিসার হিসেবে আছি। এই বাসায় 2 বছর যাবৎ ভাড়াটিয়া। আপনার বাসায় কে কে আছে? আমি আর আমার মা ছাড়া আর কেউ নেই। আপনার ওয়াইফ কোথায় থাকে? বউয়ের মুখ দেখার সৌভাগ্য এখনো আমার হয়নি। মেয়েটি হেসে বলল, ভারী মিষ্টি করে কথা বলতে পারেন। গান কবিতা কিছু লেখেন নাকি? না, তবে মনে হচ্ছে এখন আমার কবিতা লেখার সময় চলে এসেছে। মেয়েটি এবার একগাল হাসি দিয়ে বলল, শুনেছি ছেলেরা প্রেমে পড়লে কবি হয় অথবা ছ্যাঁকা খেলে। আপনি কোনটি খেয়েছেন নাকি পড়েছেন? মনে হচ্ছে পড়েছি। দারুণ তো। কার প্রেমে পড়লেন? যার প্রেমে পড়েছি তাকে এখনো বলতে পারিনি। আচ্ছা, আপনার বাসায় কে কে আছেন? এমন সময় লক্ষ্য করলাম মেয়েটার মোবাইলে কল এসেছে। মেয়েটি কল রিসিভ করে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আব্বু বাসায় আছে। আচ্ছা আচ্ছা, দিচ্ছি। মেয়েটি মোবাইলটা কান থেকে নামিয়ে আমাকে বলল, সরি, পরে একদিন আপনার সাথে কথা বলবো বলেই এই মেয়েটি
মুহূর্তেই চলে গেল। আমি মনে মনে চিন্তা করলাম, কলটা আসার আর টাইম পেল না। আর একটু টাইম পেলে হয়তো আজকে বলেই দিতে পারতাম আমি তোমারই প্রেমে পড়েছি। রাতে আমি বিছানায় শুয়েছিলাম, কিছুতে ঘুম আসছিল না, শুধু মেয়েটার কথা মনে পড়ছিল। এত সুন্দর মেয়ে হয় কিভাবে? মনে হচ্ছে আল্লাহ তাআলা মেয়েটিকে নিজের হাতে তৈরি করেছে। কলেজ ভার্সিটি লাইফে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এরকম সুন্দর মেয়ে দেখিনি। মেয়েটির নামটাও খুব সুন্দর, মাধবী। মাধবী নামটা শুনলে একটা শুভ্রতায় মন ছুঁয়ে যায়। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 2:30। কাল আবার অফিস আছে, তাই ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে যখন ড্রয়িং রুমে আসলাম, তখন দেখি মা একজনের সাথে বসে কথা বলছে। আমি কাছে যাওয়াতেই মা বলল, শোন বাবা, ঘটককে নিয়ে এসেছি। ঘটককে কেন? গতকাল তুই বলেছিলি না কোনো মেয়েকে তোর মনে ধরেছে, ওই মেয়ের বাড়িতে প্রস্তাব পাঠাতে হবে, তাই আগে থেকে ঘটককে রেডি করে রেখেছি। মা, যে মেয়েকে আমার মনে ধরেছে ওই মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে ঘটক পাঠাতে হবে না কেন? তুই কি মেয়ের সাথে রিলেশন শুরু করে দিয়েছিস? না, এখনো রিলেশন হয়নি, আর আমি রিলেশনে বিশ্বাসী নই। আমি সেটেল ম্যারেজ করব। তাহলে কি ঘটক লাগবে না? লাগবে না, তুমি গিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে দেবে। মেয়েটির বাড়িতে যেতে তো একজন লোক লাগবে। তোর বাবা তো বেঁচে নেই, আমার ভাইটাও থাকে বিদেশে, আমি একা যাওয়াটা কি ঠিক হবে? তুমি কথায় কথায় বিয়ের প্রস্তাব দিয়ে দিতে পারবে। মেয়েটি কি আমাদের রিলেটিভের মধ্যে কেউ? না, এই বাসার নতুন ভাড়াটিয়া, 3 তলায় 2 নাম্বার ফ্ল্যাটে থাকে। এই বাসার নতুন ভাড়াটিয়া? হ্যাঁ মা, মেয়েটিকে প্রথম যেদিন দেখেছি আমার অনেক চেনা জানা মনে হয়েছে। তুমি যদি আমার বিয়ের জন্য মেয়েটা ঠিক করো, তাহলে ওই মেয়েটিকেই ঠিক করিও। বলেই আমি অফিসের উদ্দেশ্যে চলে গেলাম। ঘটক বলল, আপনার ছেলে তো মেয়ে ঠিক করে ফেলেছে, তাহলে আমার কাজ কি? আমাকে 500 টাকা দিয়ে দেন, আমি চলে যাই। মা আঁচল থেকে বের করে 500 টাকা দিয়ে ঘটককে বিদায় করে দিল। মনে মনে ভাবলো, যাই এই সুযোগে 3য় তলায় গিয়ে দেখি আমার হবু বউটা দেখতে কেমন। আমার মা ওদের বাসার সামনে এসে উকি ঝুঁকি দিতে লাগলো, আই হোল দিয়ে দেখতে লাগলো মাধবীকে দেখা যায় কিনা। এমন সময় হঠাৎ দরজাটা খুলে গেল। মা ভয় পেয়ে গেল। ভেতর থেকে বের হলো মাধবীর বাবা। মাধবীর বাবা মাকে দেখে বলল, আপনি কিছু খুঁজছেন? এটা কি মাধবীদের বাসা? জি, আমি মাধবীর বাবা বলছি। আমি কি একটু ভেতরে গিয়ে আপনার সাথে কথা বলতে পারি? আপনি কোত্থেকে এসেছেন? আমি আপনাদের উপরতলায় থাকি। এই বিল্ডিং এ থাকলে তো কোনো সমস্যা নেই। সরি, কিছু মনে করবেন না, আমার এখন একটু বিমানবন্দর যেতে হবে। আপনি কাল আসুন, কাল আপনার সাথে বসে কথা বলবো। কিছু মনে করবেন না প্লিজ। বলেই মাধবীর বাবা চলে গেল। আমি অফিস রুমে বসে আনমনা হয়ে মাধবীর কথা ভাবছিলাম। এমন সময় আমার অফিস কলিগ অপর্ণা এসে বলল, অভি সাহেব, ফাইলগুলো টেবিলের উপরে জমিয়ে রেখে আনমনা হয়ে কি ভাবছেন? কিছু না, অপর্ণার সাথে আমি কিছুটা ফ্রি, আমরা সবকিছু ফ্রেন্ডলি আলোচনা করি। তাই আমি অপর্ণাকে বললাম, আচ্ছা অপর্ণা, আপনাকে বিয়ের আগে কেউ প্রপোজ করেছিল? সেটা তো অনেকেই করেছিল, কেন বলুন তো? মেয়েদেরকে কিভাবে প্রপোজ করলে মেয়েরা অ্যাভয়েড না করে সাথে সাথে অ্যাকসেপ্ট করে? কেন, আপনি কি কাউকে প্রপোজ করবেন নাকি? হ্যাঁ, একটা মেয়েকে আমার মনে ধরেছে। অপর্ণা হাসতে লাগলো। প্লিজ বলেন না। তারপর অপর্ণা আমাকে নানাভাবে অনেক কিছু টিপস দিল, কিভাবে প্রপোজ করলে মেয়েরা ছেলেদের প্রতি আকৃষ্ট হয়, একটা মেয়ে একটা ছেলের কাছে কি অ্যাকসেপ্ট করে, সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে বলতে লাগলো। বিকেলবেলা আমি যখন অফিস থেকে এসে ড্রয়িং রুমের সামনে দাঁড়িয়ে পোশাক পাল্টাচ্ছিলাম, তখন মা এসে খুশি হয়ে আমাকে বলল, মাধবীকে আমি দেখেছি, আসলেই তোর তো চয়েস আছে, অসম্ভব সুন্দর মেয়েটি, দেখতে ভারী মিষ্টি, তোর সাথে মানাবে ভালো। আমি মাকে জড়িয়ে ধরে বললাম, এবার বুঝেছো তো তোমার ছেলে কেন এত পাগল হয়েছে? বুঝেছি বুঝেছি। শোন, কালকে তো শুক্রবার, তোর অফিস বন্ধ। কাল সকাল সকালে তোকে নিয়ে ওদের বাসায় যাব, তারপর কোনো ভনিতা ছাড়াই তোর বিয়ের প্রস্তাব দিয়ে দেব। ওদের সাথে তোমার এখনো তেমন পরিচয় হয়নি, এর মধ্যে বিয়ের প্রস্তাবটা দিলে কেমন দেখা যায় না? আমি আজকে ওদের বাসায় গিয়েছিলাম, ওর বাবা বিমানবন্দর যাচ্ছিল, আমাকে বলেছে আগামীকাল সকালে আমার সাথে বসে কথা বলবে। আমি মাকে আবারও জড়িয়ে ধরে বললাম, আই লাভ ইউ মা। পরের দিন সকালবেলা যথারীতি মা ছেলে অনেক সাজুগুজু করে ওদের বাসার সামনে এসে কলিং বেল টিপতে লাগলো। ভেতর থেকে দরজা খুলছে না। আমি মাকে বললাম, মা, অনেকবার তো কলিং বেল টিপলাম, দরজা তো খুলছে না। আজ শুক্রবার তো, তাই মনে হয় একটু দেরি করে ঘুম থেকে উঠছে। কয়েকবার কলিং বেল দে, দেখবি ঠিকই দরজা খুলে দেবে। আমি আবারও কলিং বেল টিপতে যাব। এমন সময় দেখলাম দরজা খুলে ভেতর থেকে মাধবীর বাবা এবং সাথে আরেকজন অপরিচিত লোক। হলুদ শাড়িতে মাধবীকে খুব সুন্দর লাগছে। হুমায়ুন রচনাবলিতে হিমুকে আমি পছন্দ করতাম হলুদ পরতো বলে, তাই হলুদ রংটা আমার খুব পছন্দ। মাধবী আজ আমার পছন্দের রং হলুদ পরেছে। আমাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখে মাধবীর বাবা বলল, ও আপনি উপরতলার মহিলাটা না? জি, আপনি আমাকে আজকে আসতে বলেছিলেন। আমি আবারও সরি, কারণ আমার মেয়ের জামাই গতকাল কানাডা থেকে এসেছে। আমি এখন আমার মেয়েকে এবং মেয়ের জামাইকে নিয়ে গ্রামের বাড়ি যাচ্ছি। মাধবী হেসে বলল, অভি, ইনি আমার হাজবেন্ড, আমরা এখন গ্রামে যাচ্ছি। 2 দিন পর গ্রাম থেকে এসে আমার স্বামী আপনি আমরা সবাই বসে গল্প করব। চলো মা, ট্রেনের সময় হয়ে গেছে। বলেই মাধবীর হাজবেন্ড এবং মাধবীর বাবা
চলে গেল। আমি আমার মা দাঁড়িয়ে রইলাম। আমার মা আমার মুখের দিকে তাকিয়ে হয়তোবা অনুভব করতে পেরেছে বুকের জমিনে সদ্য প্রেমিকার কবর দেয়া প্রেমিকের মনের অবস্থা। বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।